অনির্দিষ্টকালের কারফিউর সাথে ৩ দিনের সাধারণ ছুটি। আলোচনার পথ এখনো খোলা বলছে সরকার। জঙ্গি হামলা মোকাবেলায় হুঁশিয়ারি। নাশকতায় ছাত্র নেই, সন্ত্রাসীদের মোকাবেলায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর আহ্বান। গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভা। ঢাকায় হাসপাতাল আদালত চত্বরে হামলা। অসহযোগের প্রথম দিনেই রণক্ষেত্র দেশ। পুলিশ সহ অর্ধ শতাধিক প্রাণহানি। আন্দোলনকে বিএনপি জামাতের কর্মসূচি বলছে আওয়ামী লীগ। সারা দেশে সতর্ক অবস্থান। নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ ফখরুলের। মানুষের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার আছে মন্তব্য হাইকোর্টের। আন্দোলনকারীদের গুলি না করার নির্দেশনা চেয়ে রিট খারিজ। অসহযোগ আন্দোলনের কারণে বাজারে ক্রেতার খরা। উদ্ভূত পরিস্থিতিতে সবজি ও মাছের দাম চড়া। কাঁচা মরিচের কেজি 260 টাকা। এবং হামাস নেতা হত্যায় ব্যবহার হয় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, দাবি ইরানের। তেহরানে নিরাপত্তা এজেন্ট ভাড়া করে মোসাদ, বলছে টেলিগ্রাফ। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি সালেজুর চৌধুরী এবং একই সাথে আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। অসহযোগ আন্দোলনে সারা দেশে সংঘর্ষ সংঘাতে রবিবার সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আর যে কোনো ধরনের বিশৃঙ্খলা শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। অসহযোগ আন্দোলনে যখন সারা দেশে সংঘর্ষ চলছে, তখন রবিবার সন্ধ্যা 6টা থেকে কারফিউ জারি করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কারফিউ চলবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত। ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হয়। নিয়মিত ঘোষণায় রাত 8টা থেকে কারফিউ শুরুর কথা ছিল। কারফিউ জারির পর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারণের সহযোগিতা চেয়েছে সেনাবাহিনী। রোববার গণভবনে নিরাপত্তা বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানান, পরিস্থিতিকে শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে চায় আওয়ামী লীগ। জাতীয় সংসদ ভবনের টানেলে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমরা আবার সেই 28 অক্টোবর নির্বাচনের আগে যাদের মোকাবেলা করছিলাম তারাই সামনে চলে আসলো। কাজে এটা এখন পিওর জনগণ এবং মানুষের বা ছাত্রদের অধিকারের জায়গায় থাকলো না। সেই অধিকার পূর্ণ হয়েছে, সেই অধিকারকে সরকার অ্যাড্রেস করেছে, সেগুলোকে দাবি মেনে নেওয়া হয়েছে। এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। অসহযোগ আন্দোলন কর্মসূচির মধ্যে মুঠোফোন ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা স্বাভাবিক রয়েছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করছে তারা কেউ ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোববার সকালে গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও 3 বাহিনীর সদস্য সহ 27 সদস্য উপস্থিত ছিলেন। অসহযোগ আন্দোলনের প্রথম দিন রাজধানীতে শিক্ষার্থী, আওয়ামী লীগ নেতা সহ প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন, আহত শতাধিক মানুষ। এদিন হামলা চালানো হয় হাসপাতালে, পোড়ানো হয় গাড়ি, বাদ যায়নি আদালত।
দিনভর সরকার দলীয় নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে যে কোনো সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। এক দফা দাবিতে সকাল থেকেই রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ি, শাহবাগ, মোহাম্মদপুর, রামপুরা, মিরপুর সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। কোনো কোনো এলাকায় দুপক্ষের মধ্যে ঘটে হামলা পাল্টা হামলার ঘটনা, চালানো হয় গুলিও। উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মারা যান উত্তর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন। আর জিগাতলায় মারা গেছেন এক শিক্ষার্থী। গুলিবিদ্ধ হয়ে মিটফোর্ড হাসপাতালে মারা যাওয়া আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলা চালানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, পুড়িয়ে দেওয়া হয় 52টি গাড়ি। হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি চিকিৎসকরাও। এই ঘটনায় আহত হন অন্তত 8 জন, যার মধ্যে একজন আশঙ্কাজনক হয় ভর্তি আছেন আইসিইউতে। হামলার ঘটনা ঘটে পুরান ঢাকাতেও। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ভাঙচুর চালানো হয় নিম্ন আদালতেও। জাতীয় প্রেস ক্লাব ও বাংলা মোটরের সামনে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলা চালানো হয় যাত্রাবাড়ি থানাতেও। তবে দিনভর রাজধানী জুড়ে সংঘর্ষ চললেও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী ছিল নীরব ভূমিকায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এক দফার কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত অর্ধ শতাধিক মানুষের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অনেকে। রোববার সকাল থেকেই উত্তপ্ত মুন্সিগঞ্জের পৌর সুপারমার্কেট। কর্মসূচি পালনে সেখানে জড়ো হন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। একই দিন কর্মসূচি ছিল ছাত্রলীগেরও। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছালে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। এক দফা দাবিতে রোববার সকালে কিশোরগঞ্জে ডিসি অফিস ও বাজার স্টেশন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মাগুরায় বিএনপি ও ছাত্রদলের সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষে মাগুরা শহর ও মোহাম্মদপুর উপজেলা রণক্ষেত্র পরিণত হয়। পুলিশ সহ আহত হয়েছে 1.5 শতাধিক। জয়পুরহাটের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শহরের 0 পয়েন্টে আসে আন্দোলনকারীরা। সে সময় তাদের একটি অংশ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় অফিসে থাকা স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন আহত হন। সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি পয়েন্টে শিক্ষার্থীরা জড়ো হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এই সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। ঝিনাইদহে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আন্দোলনকারীরা থানায় ইটপাটকেল নিক্ষেপ, পুলিশ বক্স ভাঙচুর, পোস্ট অফিসে ইটপাটকেল নিক্ষেপ ও পৌরসভায় হামলা করে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে অবস্থান নেন অসহযোগ আন্দোলনের ডাক দেয়া আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ, যুবলীগ তাদের ধাওয়া করলে ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। পরে তারা মাধবদী সদরে প্রবেশের চেষ্টা করে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পৌরসভা মোড়ে জড়ো হয়। দুপক্ষের উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে। আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সিরাজগঞ্জ। 2 এমপির বাড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। আগুন ধরিয়ে দেয়া হয় আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও। রাজশাহীর মোহনপুর থানা ও আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বরিশালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। দিনভর উত্তপ্ত ছিল উত্তরের নগরী রংপুরও। আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ, যুবলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এছাড়াও ফেনী, লক্ষ্মীপুর, পিরোজপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, পাবনা, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে দিনভর সংঘর্ষের ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম।
কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। এদিকে আন্দোলনকারীদের এক দফার অসহযোগ কর্মসূচি মোকাবেলায় সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্পটে অবস্থান নেয় আওয়ামী লীগ। সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের ঘোষণা আসে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। কোটা সংস্কারের দাবি পূরণের পর রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার হয়ে মাঠে নামে শিক্ষার্থীরা। 9 দফা বদলে অরাজনৈতিক আন্দোলনকে রাজনীতিকীকরণ করে এক দফার ঘোষণা দেওয়া হয়। শুরু থেকে অরাজনৈতিক এই আন্দোলনের বিষয়ে সরকার প্রধান ও ক্ষমতাসীন আওয়ামী লীগ ছিল অনেকটাই নমনীয়। আদালতের রায়ে কোটা সংস্কারের পরও নানান দাবিতে মাঠ না ছেড়ে সংঘাত ও সহিংসতায় জড়ায় আন্দোলনকারীরা। 3 দফা ছেড়ে 9 দফা, এরপর 9 দফা ছেড়ে সরকার প্রধানের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগের ডাক দেয় আন্দোলনকারীরা। রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণায় পাল্টা অবস্থান কর্মসূচিতে মাঠে নামে আওয়ামী লীগের কর্মীরা। রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়ে আন্দোলনকারীরা। ধানমন্ডি আওয়ামী লীগ অফিসে হামলার চেষ্টা প্রতিহত করে দলটির কর্মীরা। এদিকে রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, সরকার পতনের এই আন্দোলন ছাত্রদের নয়, ক্ষমতালোভী বিএনপি জামাতের। রাজপথে আসতে হবে, নেমে আসতে হবে। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও ইজ্জত সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, সংবিধান ও জানমালের নিরাপত্তার জন্য আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। দেশ ছেড়ে পালানোর গুজব সত্য নয়। আমি গতকালকে পর্যন্ত ব্রাউনওয়ে ছিলাম, ব্রাউনওয়ে থেকে গতকালকে আমি ফিরেছি এবং আজকে তো যথারীতি অফিস করছি এবং জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। জায়গায় কাজ করছি। নেতাকর্মীদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের সাথে থাকার আহ্বান জানানো হয় সশস্ত্র বাহিনীর সদস্যদের। আর হাইকোর্টে মিছিল করেছে বিএনপি পন্থী আইনজীবীরা। এছাড়া আওয়ামী লীগের ধাওয়ায় প্রেস ক্লাবের সামনে পণ্ড হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল। চলমান আন্দোলনে দলের নেতাকর্মীদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সশস্ত্র বাহিনী ও সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও জনগণের সাথে থাকার আহ্বান তার। সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এদিকে হাইকোর্টে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীরা। আন্দোলনকারীদের উপর গুলি বন্ধ করার আহ্বান জানায় ব্যারিস্টারদের একটি সংগঠন। দাবি জানানো হয় সরকারের পদত্যাগের। আওয়ামী পন্থী আইনজীবীদের অভিযোগ, আন্দোলনে সহিংসতা করছে স্বাধীনতা বিরোধীরা। আমরা চাই বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন না হোক, বর্তমান মানবাধিকার কমিশনের পদত্যাগ চাই সবারই। পাশাপাশি কোনো গুলি না যেন চলে এবং আন্তর্জাতিক তদন্ত চাই প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য। আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে। তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন, তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত। চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে রাজধানীতে বিক্ষোভ করার চেষ্টা করে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। বাইতুল মোকাররম থেকে শাহবাগ যাওয়ার পথে প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়ায় পণ্ড হয় তাদের বিক্ষোভ। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। নিউজ 24 সন্ধ্যার সংবাদে একটা বিরতি নিচ্ছি। আরো খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
আরও একবার স্বাগত। দেখছি নিউজ 24 সন্ধ্যার সংবাদ। পক্ষ মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দখলে নিয়েছে বলে গুজব ছড়ায়। তবে টিএসসি, রাজু ভাস্কর্য, শহীদ মিনার, শাহবাগ এলাকা ঘুরে দেখা যায় কোনো পক্ষই সেখানে নেই। এসব এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম কর্মী ছাড়া কাউকে অবস্থান করতেও দেখা যায়নি। পুরো ক্যাম্পাসের পরিবেশ থমথমে ও নীরব ছিল। শাহবাগ দিয়ে সীমিত পরিসরে ক্যাম্পাস এলাকায় গাড়ি প্রবেশ করতে দেখা যায়। জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় রংপুর পুলিশ লাইন্সের এএসআই আমির হোসেন ও মেট্রো তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুপুরে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। তিনি বলেন, গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদের আন্দোলনে অপেশাদার আচরণের কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একটা প্রাথমিক রিপোর্ট দাখিল করেছে, তাতে এই দুজনের অপেশাদার আচরণ পেয়েছেন তাদের ইনকোয়ারিতে, যে কারণে তাৎক্ষণিকভাবে এই রিপোর্ট দাখিল করে সাসপেন্ড করা হয়েছে। নিউজ 24 সকালের সংবাদে আবারও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আরও একবার স্বাগত। দেখছি নিউজ 24 সন্ধ্যার সংবাদ। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এই শুনানি করেছেন। তারা বলেন, সংবিধান ও আইন অনুসরণ করে প্রতিরোধ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদেশের পর্যবেক্ষণে বলা হয়, শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশ নেওয়া নাগরিকদের অধিকার। এর আগে 30 জুলাই রিটটির শুনানি হয়। 31 জুলাই শুনানি হওয়ার কথা থাকলেও একজন বিচারপতি অসুস্থ থাকায় সেদিন শুনানিটি হয়নি। রিটে আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে আবেদন জানান 2 আইনজীবী। শান্তিপূর্ণ সমিতি করার তাদের অধিকার আছে। তবে আদালত যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অবজারভেশনটা দিয়েছেন সেটা হচ্ছে, যদি কোনো সভা সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা বা উশৃঙ্খলা সৃষ্টি হয়, তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে। যদি প্রয়োজন হয় সেগুলো তারা করতে পারবে। তো বলছে, এটা করার সময় তারা যেন সতর্কতা মেনে, তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে, আইন যেন মেনটেন করে। এটা রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ সহ 4 জন নিহতের ঘটনার তদন্ত করতে এসে ফিরে গেলেন 3 বিচারপতি। বিচারপতি খন্দকার দিলরুজ্জামানের নেতৃত্বে 3 সদস্যের কমিটি বেলা 12টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। কিন্তু স্থানীয় প্রশাসনের ক্লিয়ারেন্স না থাকা এবং রংপুরের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তদন্ত ও শুনানি স্থগিত রেখে ফিরে যান তারা। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও তদন্ত কার্যক্রম শুরু করবেন বলে জানানো হয়। কমিটির অন্য 2 জন সদস্য হলেন বিচারপতি কে.এম. জাহিদ সরওয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী। স্থানীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ সম্ভব হবে না মর্মে প্রতিমান হয় কমিশন সৈয়দপুর বিমানবন্দরের কয়েক ঘন্টা অপেক্ষা করে ঢাকা প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। সামরিক বাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা। রাজনৈতিক সংকটকে সামরিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা। রাজধানীর রাওয়া ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের পক্ষে এসব বক্তব্য তুলে ধরেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। দেশে বিদ্যমান অবস্থার সংকট নিরসনে করণীয় জানতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইকবাল করিম ভূঁইয়া এ সময় বলেন, নীতি নির্ধারকেরা যদি বিবেক, বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে মর্মান্তিক এসব হত্যাকাণ্ড ঘটত না। বাংলাদেশের সশস্ত্র বাহিনী অতীতে কখনো দেশবাসী বা জনসাধারণের মুখোমুখি দাঁড়ায়নি, তাদের বুকে বন্দুক তাক করেনি।
একটি রাজনৈতিক সংকটকে সামরিকীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এর তীব্র বিরোধিতা করছি। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি থেকে উদ্ভূত এই রাজনৈতিক সংকটকালে আমরা ক্ষমতাসীন সরকারের প্রতি রাজপথ থেকে সশস্ত্র বাহিনীকে তাদের ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার কাল যে বক্তব্য রেখেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। আমি আশা করি উনি সেই সিদ্ধান্ত বলবৎ রাখবেন এবং আর রক্তপাত হবে না আমাদের দেশে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর ধানমন্ডির টিআইবি কার্যালয়ের সামনে মানববন্ধনে এই আহ্বান জানান তিনি। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবিগুলোর প্রতি সৌহার্দ্যতা না দেখিয়ে ক্ষমতার দম্ভে দমন পীড়ন নীতি চালিয়ে সকল প্রকার মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। তাই এখন দেশের পরিস্থিতি বিবেচনায় তাদের দাবি মেনে নেওয়া উচিত। এছাড়া মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করে রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানোর জন্য 11 দফা দাবি জানিয়েছেন তারা। জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করার জন্য জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়, ভবিষ্যতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা সহ আইনের শাসনের সঙ্গে জড়িত সকল প্রতিষ্ঠান তথা রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজাবার জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করতে হবে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। সংবাদে আরো একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। চট্টগ্রাম অঞ্চলের 3 পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও আরও অবনতি হয়েছে ফেনীর বন্যার পরিস্থিতি। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় কুহুয়া আর মুহুরী নদীর বাঁধের 17টি ভাঙন দিয়ে হুহু করে পানি ঢুকছে লোকালয়ে। পানির নিচে 80টি গ্রাম। সড়ক ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে গত 3 দিন ধরে ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখন পর্যন্ত ফুলগাজী আর পরশুরামের 80টি গ্রাম প্লাবিত হয়েছে। আঞ্চলিক সড়কের 20 কিলোমিটার ডুবে যাওয়ায় ফেনী জেলা শহরের সাথে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী কয়েক লাখ মানুষ। এক সপ্তাহ বইটা কাজ করতে পারি না, মালামাল সব ডুবে গেছে, বাসা বাড়ি ডুবে গেছে। অনেক পানি, চুলাইতেও হানি, উড়ানে হানি, ঘরে তো হানি ঢুকে গেছে। বাড়িঘর পানির তলায় গেছে, ফুলগাজী বাজার টাজার সব বন্যা বেশি নিয়ে গেছে। ঘরে পানি থাকায় জ্বলছে না চুলা। শুকনো খাবার খেয়ে দিন পার করছেন বানভাসীরা। তলিয়ে গেছে জমির ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। আমাদের রাস্তাঘাট তো ডুবে গেছে, তা না আমাদের ঘরের ভিতরে পানি উঠে গেছে। আমরা আজকে 2-3 দিন ধরে আমাদের কোনো পাক করার কোনো ব্যবস্থা নেই। আমাদের ফসল ক্ষতি হয়েছে, পুকুরের মাছ চলে গেছে, অনেকের বাড়িঘর ডুবে ফেলছে, অনেকের বাড়িঘরে পানি উঠছে। বন্যার পানি পুরোপুরি নেমে গেলে বেড়িবাঁধের ভাঙা অংশগুলো সংস্কার করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যে এলাকা ভাঙ্গন হচ্ছে এগুলো আমরা কর্তৃপক্ষ নির্দেশে পানি নামার পরেই আমরা বন্ধ করে দেবো আর কি। খাগড়াছড়িতে চেঙ্গি ও মাইনি নদীর পানি কমতে শুরু করায় আশ্রিতরা বাড়ি ঘরে ফিরছেন। পাহাড়ি ঢলে বাড়িঘর ও ফসলি জমি নষ্ট হয়ে গেছে। 4 দিনের টানা ভারী বর্ষণে কক্সবাজার শহর 7 উপজেলায় তলিয়ে যায় 3 শতাধিক গ্রাম। শনিবার থেকে বৃষ্টি না হওয়ায় লোকালয় থেকে নামতে শুরু করেছে পানি। পানিতে ডুবে নষ্ট হয়েছে পাম্প ও টিউবওয়েল। দেখা দিয়েছে সুপেয় পানির অভাব। বন্যার স্থায়ী সমাধানে বাঁকখালী নদী খনন এবং পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না।
বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। উদ্ভূত পরিস্থিতিতে সবজি ও মাছের বাজার ঊর্ধ্বমুখী। 160 টাকার কাঁচা মরিচের দাম উঠেছে 240 থেকে 260 টাকায়। তবে অপরিবর্তিত আছে চালের দাম। স্বস্তিতে মুরগি, গরু ও খাসির মাংসের বাজার। বিক্রেতারা বলছেন অসহযোগ আন্দোলনের কারণে বাজারে ক্রেতা উপস্থিতি কম। রাজধানীর কারওয়ান বাজার। চলমান আন্দোলনের প্রভাব এখানেও। সবজি, মাছ, মাংস এবং মুদি সহ সব ধরনের দোকানপাট খোলা, তবে ক্রেতার সংখ্যা কম। ক্রেতা উপস্থিতি কম থাকলেও সবজির বাজার ছিল ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের পটল, বেগুন, শসা, পেঁপে, চিচিঙ্গা সহ বিভিন্ন সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। মানুষের ভয়ের কারণে, আতঙ্কের কারণে চারদিকে মানুষ আসে না। যেমন যারা আশেপাশে আছে ওনারা আসে, এই কারণে কাস্টমার আমাদের অনেকটাই কম। সব মারে গতকালের তুলনায় 10 টাকা 20 টাকা বেশি। বিক্রেতারা জানান বাজারে মাছের সরবরাহ কিছুটা কম। কালকে বাজারে অনেক মাছ বেশি ছিল, মানুষও ছিল। আজকে মানুষও কম, মাছও কম। বাজারে কেউ আসতে পারে নাই মাল নিয়ে, এই জন্য দাম বাড়ছে। কেজিতে আপনার 2-3 দিন আগে থেকে আপনার কেজিতে 40টা 50টা বেশি। গেল 2 সপ্তাহ ধরে চালের বাজার ঊর্ধ্বমুখী। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমেনি কোনো চালের। চালের দাম যে বাড়ার কোনো প্রশ্ন ওঠে না এখন, কেন এখন দেশে পর্যাপ্ত পরিমাণ চাউল আছে, কেন বাড়বে? ব্যবসা বাণিজ্য একটু ঠান্ডা, সকাল থেকে কাস্টমার একটু বাজারে কম। গেল সপ্তাহের চেয়ে বেড়েছে পেঁয়াজ, রসুন, আদার দাম। সয়াবিন তেল, মসুর ডাল, চিনি বিক্রি হচ্ছে আগের দামেই। রসুন কিনছিলাম 185 টাকা কেজি, কালকে কিনছি 190 টাকা কেজি। যেমন আদাটা আমি কালকে কিনে আনছি আমি 240 টাকা কেজি, তো 260 টাকা 280 টাকা করে বিক্রি করতে হয়। মুরগির দাম অপরিবর্তিত। সোনালী কক প্রতি কেজি 260 টাকা, ব্রয়লার 170 টাকায় বিক্রি হচ্ছে। ডিমের ডজন বিক্রি হচ্ছে 145 টাকায়। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি স্কুলে ফের ইসরায়েলি বিমান হামলায় 15 জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। পশ্চিম তীরে হামলায় নিহত হয়েছে 9 জন। এদিকে ইসরায়েলের আরও গভীরে হিজবুল্লাহ হামলা চালাবে বলে দাবি করেছে ইরান। চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের মাটিতে অব্যাহত রয়েছে বিস্ফোরক। গাজা জিম্মি মুক্তি চুক্তি বাস্তবায়ন বা সরকারের পদত্যাগ, যে কোনো একটি পথ প্রশাসনকে বেছে নেয়ার আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস নিধনের নামে শনিবার এক স্কুলে বিমান হামলা চালালো ইসরায়েল। প্রাণহানি হলো বেশ কয়েকজন ফিলিস্তিনির। হামলাটিতে স্থানীয় হামাস কমান্ডারও নিহত হয়েছে বলে দাবি করেছে দখলদার বাহিনী। একই দিনে পশ্চিম তীরেও হামলা চালিয়েছে আইডিএফ। সেখানেও ঘটল প্রাণহানির ঘটনা। এদিকে লেবানন ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই এবার ইরান তথ্য দিল, এতদিন শুধুমাত্র ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করলেও এখন দেশটির গভীরে হামলা চালাবে হিজবুল্লাহ। রোববারও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। চলমান উত্তেজনার মধ্যেই গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য চুক্তি বাস্তবায়নের দাবিতে শনিবারও তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেছেন শত শত আন্দোলনকারী। হয় চুক্তি নয়তো পদত্যাগ করতে নেতানিয়াহু প্রশাসনের প্রতি চূড়ান্ত আহ্বান জানিয়েছেন তারা। নিবির আমিন, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতির, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আজকাল তোমার সব রান্না দারুণ হয়, আর ঝাল ঝাল মাংস ভুনা তো সবার সেরা। সিক্রেটটা কি? সিক্রেট কিছুই না, জাস্ট আগের মশলা বদলে শাইন। স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ।
দেশের চলমান পরিস্থিতিতে আবারও স্থবির ক্রীড়াঙ্গন। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে অন্য সব ইভেন্ট আপাতত স্থগিত। এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে হুমকির মুখে পড়তে পারে অক্টোবরে নারীদের বিশ্বকাপও। পাকিস্তান সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছিল টাইগাররা, কিন্তু চলমান পরিস্থিতির কারণে সেটিও আপাতত বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে জাতীয় দলের অনুশীলন। আসছে অক্টোবরে নারীদের টি-20 বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। 3 থেকে 20 অক্টোবর পর্যন্ত ঢাকা ও সিলেটে 10 দলের অংশগ্রহণে 23 ম্যাচ মাঠে গড়ানোর কথা, কিন্তু চলমান পরিস্থিতির কারণে আবারও শঙ্কা দেখা দিয়েছে। ক্রিকেট বোর্ড তো এখানে সতর্ক থাকার খুব বেশি সুযোগ আছে কি? এই ধরনের নৈরাজ্য বা সন্ত্রাস সৃষ্টি হয়, সেটা তো দেশ ও জাতির জন্য যেভাবে ক্ষতির কারণ হবে, একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট যদি এই সহিংসতার কারণে বা নতুন কোনো সংকটের কারণে না হয়, এটা কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য খুব মঙ্গলজনক কিছু হবে না। কদিন আগেই শেষ হওয়া আইসিসি মিটিংও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বাইরেরও কোনো যোগাযোগ বিচ্ছিন্ন বলতে গেলে বাংলাদেশের সাথে ওরা যে সমস্ত নিউজগুলো পাচ্ছিল তাতে ওরা অনেক শঙ্কিত ছিল। এদিকে একই কারণে বসুন্ধরা গ্রুপ সিনিয়র ডিভিশন ফুটবল লিগও সাময়িক বন্ধ। এছাড়া বাফুফের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদে সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।